পর্যায়ে আমরা একটু তৃণমূলে চলে যেতে চাই ভোটের ট্রেনের এই পর্বে। সৈয়দপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি সৈয়দপুরের নিশ্চয়ই কোনো গ্রামাঞ্চলের একটি চায়ের দোকানে আপনি বসে আছেন। আপনার সঙ্গে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি কয়েকজন ভোটার আছেন, কোনো রাজনৈতিক দলের নেতারাও আছেন। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে নির্বাচনে ফেরারি আসামিদেরকে অযোগ্য ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে যারা এই মুহূর্তে বিদেশেও আছেন, তারাও আসলে দেশের বাইরে আছেন, তারাও নির্বাচনে প্রার্থী হতে হলে তাদেরকে সশরীরে আসতে হবে, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের পদ্ধতিও থাকছে না। সব মিলিয়ে কি ভাবছেন এই তৃণমূলের মানুষজন এই বিষয়গুলোকে নিয়ে? নীলফামারী 4 আসনের কয়েকজন ভোটারও যুক্ত আছেন। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমির হাফেজ আব্দুল মুন্তাকিম, এবং বামে রয়েছেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হক পাপ্পু। আপনার দুজনকেই ভোটের ট্রেনে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে সংশোধনীতে বলা হচ্ছে যে ফেরারি আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না, সুনির্দিষ্ট কোনো দলের কথা বলা হয়নি। গেল 15 বছরে বিএনপি জামাতের কর্মীরা তো অনেক মামলার আসামি হয়েছেন, আপনাদের নামে চার্জশিট দাখিল হয়েছে, তো সেই মামলাগুলোর অবস্থা এখন কি, এবং এই ইস্যুকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর কাউকেও কি এই আইনের আওতায় ফেলে প্রার্থিতা বাতিল করা হতে পারে বলে আশঙ্কা করছেন কিনা? জি, ধন্যবাদ এখন টিভিকে এবং এখন টিভির মাধ্যমে দেশবাসী সহ নীলফামারী 4 আসনের সকল স্তরের জনগণকে আমি বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর উপজেলার পক্ষ থেকে আমি প্রথমে অভিনন্দন জানাই আজকের এই প্রোগ্রামে আমাকে নিয়ে আসার জন্য। যে প্রশ্নের উত্তর সেটা বলতে চাই যে আমরা 5ই আগস্ট 36শে জুলাইয়ের পরে নতুন এই বাংলাদেশ বিনির্মাণে আমরা যেটা মনে করি যে নতুন বন্দোবস্তের মধ্য দিয়েই নতুন সরকারি ব্যবস্থাপনা তৈরি হবে। সেই জায়গায় ফ্যাসিবাদের সাথে জড়িত কোনো দোসর, কোনো গোষ্ঠী, কোনো গোত্র যাতে আইনের মারফতে আবারও তাদের এই নীল নকশার নির্বাচনের একটি পরিবেশ আবারও তৈরি না হয়, সেই জন্য সকল দোসরকেই আমরা এই আইনের আওতায় আনতে চাই এবং তাদেরকেই আমরা এই আইনের মাধ্যমে এই নির্বাচন থেকে সরিয়ে রাখতে চাই। কারণ হলো তারা আমাদের দেশকে শুধু নয়, গোটা মানবতাকেই তারা ধ্বংস করেছে, আমাদের দেশের সব কিছুকেই তারা ধ্বংস করেছে। তারা 5 দিনে 2000 ছেলেমেয়েকে হত্যা করেছে। এই হত্যার বিচারের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদকে আমরা মুক্ত করেই নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশে ফেরারি আসামি হোক আর যেই হোক, তাদেরকে আমরা আর নতুন ব্যবস্থাপনায় যাতে কোনোভাবেই তারা নির্বাচিত হয়ে না পারে সেজন্য আমাদের ব্যবস্থা রাখা উচিত, আইনের আওতায় তাদেরকে আনা উচিত। আপনাকে ধন্যবাদ। জনাব পাপ্পু, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু এই আইনে সুনির্দিষ্ট কোনো দলের কথা বলা হয়নি, কোন কোন নেতারা ভোট করতে পারবেন সেটাও সুনির্দিষ্ট করে বলা হয়নি, অন্য কোনো প্রতীকে ফেসিবাদের যে শক্তি বা যাদেরকে আমরা ফেসিস্ট বলছেন আপনারা, তারা কি পুনর্বাসিত হতে পারে কিনা যদি সুনির্দিষ্ট করে তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা না হয়? 71-এ সবাইকে ধন্যবাদ জানাই এখন টিভির মাধ্যমে এবং যারা শুনছেন। আসলে 71-এ স্বাধীনতার পর স্বাধীনতা রক্ষার জন্যে এই 5ই আগস্টের আন্দোলনে খুনি ফেঁসে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। তাদের হাজার হাজার কোটি টাকা তারা আজকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশে বসে সেই খুনি ফেঁসে শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের জনগণের লুট করার টাকা নিয়ে তারা বাংলাদেশে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে। তো আজকে আরপিওতে যে আইনটি হয়েছে, এখানে যেহেতু বলা নেই যে কোনো দলের ব্যাপারে কোনো কিছু এখানে বলা নেই, কিন্তু আমরা হয়তো আশঙ্কা করতে পারি যে এই সমস্ত ফ্যাসিস্টরা বা ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল, যারা এতদিন ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করার জন্যে ফ্যাসিস্ট বানানোর জন্য যারা তাদের সহযোগিতা করেছে, তারা যদি আগামীতে নির্বাচনে আসে তাহলে এই এত 24-এর এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের সাথে আসলে বেইমানি করা হবে। আরপিওতে এইরকম আইন করা উচিত যারা নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে বাংলাদেশে ধ্বংস করেছে তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং বাংলাদেশের অর্থনীতি সচল করার জন্যে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল করার জন্যে বর্তমানে নির্বাচনে খুবই প্রয়োজন।
প্রধান উপদেষ্টা সময় মতো যেন বাংলাদেশে নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সেই কুত্তামার্কা নির্বাচন বা নিশি রাইতের কোনো নির্বাচন না হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনে, যেটার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের জনগণকে নিয়ে, বিএনপিকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। সেই নির্বাচনের ব্যবস্থা ফিরে আসে, তবে ফ্যাসিস্ট মুক্তভাবে নির্বাচন যেন হয়, এই কামনাই করি। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য বেলায়েত, সৈয়দপুর থেকে নেতা কর্মীরা বলছেন, যারা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা বলছেন যে নির্বাচনী আইনে সুনির্দিষ্ট করে যদি দল বা ব্যক্তিদের কথা বলা থাকে, তাহলে ফেসিবাদের যারা দোষর তারা ভোটে অংশ নিতে পারবেন না, যেটি গণতন্ত্রের চর্চার যে পথ সেটি সুগম করবে। একই সঙ্গে জামায়াতের যারা প্রতিনিধি আছেন তারা বলছেন যে বিগত 16 বছরে তাদের নামে যে শত শত মামলা হয়েছে, সেই মামলাগুলো তারা আইনের মাধ্যমেই মোকাবেলা করছেন। এরপর এই মামলায় যেন অন্য কেউ সুযোগ নিতে না পারে প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে, সেই দাবিও তারা তুলছেন। বেলায়েত, এই ছিল সৈয়দপুর থেকে ভোটের ট্রেনে অতিথিদের কথোপকথন। ফিরছি আপনার কাছে স্টুডিওতে। প্রশ্ন রাখবো, সেটি হচ্ছে আপনি তো ফেরারি আসামিদেরকে অযোগ্য ঘোষণা করার নিয়ে তারা মন্তব্য করেছেন, তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি একই সঙ্গে একটু জানতে চাই, এই যে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা যাবে না, এই বিষয়ে তারা কি ভাবছেন? 16 বছরে কেমন ছিল এবং এই নির্বাচনে সেটি কিভাবে কোনো প্রভাব ফেলতে পারে কিনা আপনাদের উপর? আমরা তো চেষ্টা করছি আমাদের এই মামলাগুলো আইনানুগভাবেই আদালতের মাধ্যমেই সেগুলো নিষ্পত্তি হোক। তার উদাহরণ হিসেবে আপনারা খেয়াল করেছেন কিনা, আমরা ইতিমধ্যে আমাদের সিনিয়র নেতা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে আমরা মুক্ত করেছি হাইকোর্ট এবং অ্যাপিল ডিভিশনের রিভিউ এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা চাচ্ছি যে আইনের মধ্য দিয়েই এবং আদালতের মাধ্যমেই এই মামলাগুলো নিষ্পত্তি হোক। কিছু মামলা থাকবে যেই মামলাগুলো হয়তো দীর্ঘসূত্রিতার সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে নির্বাহী কিছু আদেশের অপেক্ষায় আমরা থাকব। কিন্তু মৌলিক যে মামলাগুলো, যেগুলোর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন গণতন্ত্র মানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যেভাবে আটকে রাখা হয়েছিল, সেই ট্রেন্ডটাকে আমরা ভেঙে দিতে চাই। আমরা বলতে চাই আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক, এর বাইরে যেগুলো আছে সেগুলো যাতে ফ্যাসিবাদের কোনো করাল গ্রাস এই মামলার আশেপাশে জড়িত আবার ফিরে আসতে না পারে, সেই ধরনের আরপিও সংশোধনীতে আমরা সেই দাবিগুলো আমরা আশা করি সেগুলো নির্বাচন কমিশন সেই বিষয়গুলো দেখবেন, এটুকু আমাদের প্রত্যাশা জামাত ইসলামের পক্ষ থেকে। জনাব পাপ্পু, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই গত 15 বছর আপনাদের অনেক নেতাকর্মী তো ফেরারি ছিলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে তারা আসলে এখন ভোটের মাঠে কতটুকু সক্রিয়, যেহেতু ভোটের ট্রেন নির্বাচনের দিকে ছুটে যাচ্ছে, তাদের নির্বাচনী প্রস্তুতিটা আসলে কেমন বা আপনাদের সার্বিকভাবে ভোটের প্রস্তুতি কেমন সৈয়দপুরে? ধন্যবাদ। আসলে এই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকামী এমন কেউ ছিল না যাদের নামে মামলা দেয়নি। আমি নিজেও মামলার আসামি ছিলাম, জেল গেট থেকে 3বার অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। আমার বাবা আমি জেলে থাকতে মৃত্যুবরণ করেছেন, প্যারোলে এসেছিলাম, ঠিকমতো মাটি দিতেও তারা দেয়নি। তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা আন্দোলনের মাধ্যমে সেই মামলাগুলি নিষ্পত্তি করার চেষ্টা করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো দিয়েছি, মিথ্যা মামলাগুলো দেওয়া হয়েছিল, সেগুলি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আজকেও আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নামে 21শে আগস্টের যে মিথ্যা মামলা দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড সহ অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেটিও আজকে ভুল প্রমাণিত হয়ে সেই মামলাও আজকে খারিজ হয়েছে। তো আমরা বিএনপির নেতৃবৃন্দরা চেষ্টা করে যাচ্ছি মামলাগুলোর নিষ্পত্তি আইনের মাধ্যমে করে নির্বাচনী ট্রেনে চড়ে গণতন্ত্রকে রক্ষার জন্যে আগামীতে নির্বাচন অতি শীঘ্রই যেন হয়, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে, সেই ব্যাপারে আমরা সবাই কাজ করে যাচ্ছি। অনেক ধন্যবাদ। বেলায়েত, শুনছিলেন যে নির্বাচনের প্রস্তুতি যেমন তাদের রয়েছে, একই সঙ্গে যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো নিয়েও তাদের দুশ্চিন্তা রয়েছে। একই সঙ্গে এই নির্বাচনে ফেসিবাদের দোসররা যেন অংশগ্রহণ করতে না পারে, সেই তাদের যে তৎপরতা, সেই তৎপরতার কথাও তারা জানাচ্ছিলেন। এই ছিল সৈয়দপুর থেকে ভোটের ট্রেনে আমাদের সংযোজন। ফিরছি আপনার কাছে বেলায়েত স্টুডিওতে। ধন্যবাদ মোকাররম। শুনছিলাম আমরা প্রান্তিক যে উপজেলা সৈয়দপুর উপজেলার 2জন রাজনৈতিক দলের নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন।